স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবরগুলো সম্পূর্ণ স্বচ্ছ ত্রুটিহীন ভোটার তালিকা তৈরির স্বার্থে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার সময়সীমা আরও বাড়াতে পারে। রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে সমস্ত বিএলওর মৃত্যু হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বিবেচনা করছে নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা রোধে সব রকমের ব্যবস্থা নিতে রাজ্যকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবশেষে আজ মালদা সীমান্ত হয়ে দেশে ফিরেছেন বীরভূমের বাসিন্দা সোনালী বিবি। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো উম্মিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত তথ্য নথিভুক্ত করার আজ শেষ দিন হলেও আগামী 3 মাস কোনো জরিমানা ছাড়াই তাতে তথ্য আপলোড করা যাবে। কলকাতায় এবার 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। সম্পূর্ণ স্বচ্ছ ত্রুটিহীন ভোটার তালিকা তৈরির স্বার্থে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার সময়সীমা আরও বাড়াতে পারে বলে ইঙ্গিত মিলেছে। এসআইআর এর কাজ চলা মোট 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে আজ এক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কথা জানান। এসআইআর এর কাজের জন্য সময়সীমা বাড়াতে হলে সংশ্লিষ্ট রাজ্যের সিইও দপ্তরকে নির্বাচন কমিশনের কাছে বিষয়টি সুপারিশ করতে বলা হয়েছে। নির্বাচন কমিশন তা খতিয়ে দেখে ডেডলাইন বা নির্ধারিত সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেবে। এদিকে খসড়া ভোটার তালিকায় প্রকৃত অর্থে কত ভোটদাতা মৃত হিসেবে তালিকাভুক্ত হওয়া উচিত তা নিশ্চিত করতে বিভিন্ন সরকারি ও আধা সরকারি উৎস থেকে তথ্য মিলিয়ে দেখা বাধ্যতামূলক বলে নির্বাচন কমিশন জানিয়েছে। সেই অনুযায়ী গ্রাম পঞ্চায়েত ও পুরসভায় নথিভুক্ত মৃত্যুর তথ্য প্রথমেই যাচাই করতে বলা হয়েছে। পাশাপাশি এলআইসি, ব্যাংক ও সমবায় ব্যাংকের রেকর্ডে মৃত গ্রাহকদের তথ্য খতিয়ে দেখতে হবে। মুখ্য নির্বাচন কমিশনার 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে বৈঠক করেন সেখানে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। পশ্চিমবঙ্গের তরফে বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ছাড়াও অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস, অরিন্দম নিয়োগী এবং উপ মুখ্য নির্বাচনী আধিকারিক সুমন্ত রায়ও উপস্থিত ছিলেন। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল চলতি নিবিড় সংশোধন পর্বে মৃত ভোটদাতাদের শনাক্তকরণের কাজ কতটা এগিয়েছে এবং এখনো কোথায় গরমিল রয়েছে তা খতিয়ে দেখা। অন্যদিকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে এসআইআর এর কাজ কতটা এগোলো তা খতিয়ে দেখতে বুথ লেভেল আধিকারিক বিএলওরা 11 ডিসেম্বরের মধ্যে প্রতিটি বুথে বৈঠক ডাকবেন। ওই বৈঠকে বুথ লেভেল আধিকারিক ছাড়াও বুথ লেভেল এজেন্টদের উপস্থিতিও বাধ্যতামূলক। বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত ডিও ওয়েবসাইটে আপলোড করতে বলা হয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর এর দ্বিতীয় পর্ব চালু হওয়ার পর পশ্চিমবঙ্গে 4 ডিসেম্বর পর্যন্ত 99.95% এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। এর মধ্যে 98.84% ফর্মই ডিজিটাইজ করা হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে সমস্ত বিএলওর মৃত্যু হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বিবেচনা করছে নির্বাচন কমিশন। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখে ক্ষতিপূরণের প্রক্রিয়া শুরু করা হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এদিকে রাজ্যে বিএলওদের বকেয়া পারিশ্রমিক আগামী সপ্তাহেই আংশিক মিটিয়ে দেওয়া হবে বলে জানা গেছে। এই বাবদ রাজ্যের কাছে 9 কোটি টাকা চেয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এসআইআর পর্ব চলাকালীন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিকের শূন্য পদে 2 আধিকারিককে নিয়োগ করা হচ্ছে। এরা হলেন হাওড়া পুর নিগমের কমিশনার বন্দনা পোখরিয়াল এবং অতিরিক্ত জেলা শাসক দিব্যা মুরুগেশন। সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর এর কাজ সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। আমাদের জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন। পূর্ব বর্ধমান জেলায় ভোটার তালিকার নিবিড় সংশোধনী প্রায় শেষের মুখে। জেলায় গত বুধবার পর্যন্ত প্রায় 95% এনুমারেশন ফর্ম ডিজিটাইজড করা হয়েছে। বিএলওরা জানাচ্ছেন তাদের অভিজ্ঞতার কথা। বর্ধমান মিউনিসিপ্যালিটির 27 নম্বর ওয়ার্ড পার্ট 57 এর বিএলও হিসেবে দায়িত্ব পেয়েছি। প্রত্যেকটা বাড়ি ভিজিট করেছি এবং সেখানে গিয়ে আমি ফর্ম ডিস্ট্রিবিউশন করেছি। মানুষের মধ্যে খুবই ভালো রকম সহযোগিতা পেয়েছি। এসআইআর এর বিরুদ্ধাচরণ করতে আমি কাউকে দেখি
দেখিনি এবং স্বতঃপ্রণোদিতভাবে যে সমস্ত বাড়িতে কেউ মারা গেছেন বা অন্যত্র চলে গেছেন তারা নিজেরাই বলেছেন। আমার নাম মঞ্জু বাগ। আমার জামালপুর 262 বেরগ্রাম পঞ্চায়েত 6 নম্বর পার্টের আমি বিএলও ছিলাম। এনওয়ারেশন ফর্ম প্রত্যেক বাড়ি বাড়ি বিলি করেছি। 2-3 দিন পর থেকে আবার কালেক্ট করে তারপর ডিজিটাইজ করেছি। তনুশ্রী বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, বর্ধমান। উত্তর চব্বিশ পরগনার বারাসাত স্টেশন চত্বর থেকে প্রচুর ভোটার ও আধার কার্ড উদ্ধার হয়েছে। স্টেশনের পাশেই ভ্যাটের কাছে এগুলি পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জিআরপিকে খবর দিলে তারা সেগুলি উদ্ধার করেন। উদ্ধার হওয়া কার্ডগুলি কিভাবে সেখানে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়ার বানপুর থেকে বিএসএফ বিপুল পরিমাণে সোনা উদ্ধার করেছে আন্তর্জাতিক বাজারে, যার মূল্য 5,47,00,000 টাকারও বেশি। সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক ভারতীয় চোরা কারবারিকেও। আকাশবাণী কলকাতা 10টি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের সাংবাদিক নিয়োগ করবে। জেলাগুলি হল বীরভূম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা। আবেদন জানানোর শেষ তারিখ 15ই ডিসেম্বর। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে রাজ্য সরকার পুলিশকে নির্দেশ দিয়েছে। পুলিশ ইতিমধ্যেই বিশেষ নজরদারি দল তৈরি করে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সশস্ত্র পুলিশ মোতায়েন করেছে। পাশাপাশি গোয়েন্দা বিভাগকেও সতর্ক থাকতে বলা হয়েছে। উল্লেখ করা যেতে পারে, আজ এই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অশান্তি ছড়ানো রুখতে প্রশাসনকে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে আজ বাংলাদেশ থেকে দেশে ফিরলেন বীরভূমের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালী বিবি। সঙ্গে ফিরল তার 8 বছরের ছেলেও। সন্ধ্যে 7টা নাগাদ মালদার মহদীপুর আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র দিয়ে তিনি মালদায় আসেন। এরপর তাকে বীরভূমে ফেরানোর প্রক্রিয়া শুরু হবে। মহদীপুরের ওপারে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থানার বড় সোনা মসজিদ এলাকায় ছিলেন সোনালী। সেখান থেকে আজ তাদের ফেরানো হয়। 9 মাসের অন্তঃসত্ত্বায় তরুণীকে স্বাগত জানাতে সীমান্তে হাজির হয়েছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, ছিলেন পুলিশ আধিকারিক, বিএসএফ এবং প্রশাসনের অন্য কর্তারাও। কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশ মতো উম্মিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত তথ্য নথিভুক্ত করার আজই শেষ দিন হলেও আগামী 3 মাস এর জন্য কোনো জরিমানা বা শাস্তির সংস্থান থাকবে না বলে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এখনো পর্যন্ত 1,51,000-এর বেশি ওয়াকফ সম্পত্তির নিবন্ধীকরণ হয়েছে, বাকি আরো কয়েক লক্ষ। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে মোট 80,480টি ওয়াকফ সম্পত্তির মধ্যে মাত্র 12% সম্পত্তি ডিজিটালি নিবন্ধিত হয়েছে বলে রাজ্য ওয়াকফ বোর্ড সূত্রে জানা গেছে। এদিকে প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী উম্মিদ পোর্টালে সম্পত্তি নথিভুক্ত করার সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীকে চিঠি দিয়েছেন। কলকাতায় এবার 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হচ্ছে। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রবিবার 7ই ডিসেম্বর সকাল 8টায় বেদ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে সনাতন সংস্কৃতি সংসদের সম্পাদক নির্গুণানন্দ ব্রহ্মচারী জানিয়েছেন, এরপর ধর্মীয় ভক্তিগীতি শোভাযাত্রার পর মঞ্চে গীতাকে প্রতিষ্ঠা ও আরতি করা হবে। আগামী রবিবার মূল অনুষ্ঠান পর্ব যেরকম সাজানো হয়েছে, সকাল 8টায় বেদ পাঠ হবে। বেদ পাঠের পরে আমাদের কিছু ধর্মীয় ভক্তিগীতি আমরা আয়োজন করেছি এবং ঠিক সকাল 9টায় মঞ্চের সামনে যে সোজা রাস্তাটি নির্মাণ করা হয়েছে সেইখানে একটি ভব্য শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রাটি সকাল 9টায় শুরু হবে। সুসজ্জিত রথে আমরা ভগবদ গীতাজিকে মঞ্চে স্থাপনা করব। স্থাপনার পরে আমাদের একটা রীতি অনুযায়ী আরতি হবে, গীতাজিকে বরণ করা হবে এবং তাকে আরতি করা হবে। আরতির পরে আমরা এই মঞ্চে প্রায় 150 সংখ্যক সারা দেশের সাধু সন্ত উপস্থিত থাকবেন। তিনি আরো জানান, এবছর অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস উপস্থিত থেকে গীতা পাঠ করবেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ ঋষি অরবিন্দের 76তম প্রয়াণ দিবসে তাকে স্মরণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
বিজেপি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইংরেজির অধ্যাপকের কথোপকথনের প্রেক্ষিতে অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়েছে। সাংবাদিক বৈঠকে দলের স্টেট এক্সিকিউটিভ কমিটির সদস্য শঙ্কুদেব পান্ডা জানিয়েছেন, রাজ্যের শিক্ষামন্ত্রীর পরিবর্তন হলেও দুর্নীতির কোনো পরিবর্তন হয়নি। এই ঘটনার পরেও ব্রাত্য বসু কেন পদত্যাগ করছেন না, এখনো শিক্ষামন্ত্রীর পদে রয়েছেন, যাদবপুরের উপাচার্যকে কেন সরানো হচ্ছে না এবং তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, শ্রী পান্ডা সেই প্রশ্নও তোলেন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা নিম্নমুখী। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকলেও উত্তরে হাওয়ায় ভর করে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ ন্যূনতম তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে কম। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সম্পূর্ণ স্বচ্ছ ত্রুটিহীন ভোটার তালিকা তৈরির স্বার্থে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার সময়সীমা আরও বাড়াতে পারে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা রোধে সব রকম ব্যবস্থা নিতে রাজ্যকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 8টা 10-এ।